বিএনপি সরকার অ্যাকচুয়ালি ওর ভিতরে ২ টা উলফ আছে। একটা উলফ হচ্ছে ভারতপ্রেমী উলফ, আরেকটা হচ্ছে বাংলাদেশ প্রেমী উলফ। যখনই আমরা দেখি যে ভারতপ্রেমী উলফটা কাজ করতেছে তখনই আমরা আ আমাদের শিলং সালাউদ্দিন সাহেবকে সামনে চলে আসতে দেখি, আমির খসরু মাহমুদকে সামনে চলে আসতে দেখি এবং যতগুলো ভারত বান্ধব কথাবার্তা আছে সবগুলো উনাদের মুখ থেকে তখন বের হয়। উপেন্দ্র শাহ কিন্তু বলে দিছে যে কোন সচিবের সাথে সে কথা বলবে না। এই যে মান-সম্মান রেখে যে কথা বলতেছে, আমি মনে করি যে বাংলাদেশের ডিপ্লোম্যাট প্লাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ২ টা দলের মধ্যে আছে, বিএনপি বা আওয়ামী লীগ সবার মধ্যে আছে। ইন্ডিয়ান হেজিমনি যেটা আছে, এদেরকে কন্টিনিউয়াস বলতে থাকে যে তোমরা আমাদের সাথে হার্ড লাইনে গেলে একটা ফাইনালি তোমরা লাভবান হবে না। ভারত সরকার বা ভারত গভর্নমেন্ট এবং মোদি বিজেপি এদের নীতি নৈতিকতার ব্যাপারে এখানে কোনো মানে আশা ভালো কিছু আশা করার কোনো অবকাশ নাই। এখন যে শুভেন্দু অধিকারী আসছে সে worse than মমতা অবশ্যই হবে। আমি স্ট্রংলি রবি ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করব। কারণ সে ১ম এই যে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য দিয়েছে ওই বক্তব্যগুলো তো মমতা ব্যানার্জি দেয় নাই। এবং আমাদের মানে আমাদের সার্বভৌমত্বকে কটাক্ষ করেছে এবং বাংলাদেশ দখল করে নিয়ে সো এইটা বলার পরে রবি ভাই কিভাবে মমতা ব্যানার্জিকে বেটার বলে আমার এটা মাথায় আসতেছে না। এনিওয়ে আমরা আসি এখন আ সীমান্তে যে কাঁটাতারের বেড়া। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা যে গভর্নমেন্ট আসে সেই গভর্নমেন্টের দ্বারা এমনভাবে প্রভাবিত এবং গত আওয়ামী লীগের সরকারের সময় ১৭ বছরে এটা এমনভাবে প্রভাবিত হইছে এবং ভারতের নীতি অনুযায়ী চলেছে, ভারতের মত অনুযায়ী চলেছে। এখন এটাকে অ্যাকচুয়ালি স্ট্রেইট লাইনে আনা, আমি জানি না বিএনপি বর্তমান সরকার কতটুকু কি করবে। বাট আমরা যেরকম পজিটিভ সাইন দেখতেছি, নেগেটিভ সাইনও দেখতেছি। একটা জিনিস হচ্ছে আমরা সবাই জানি যে আ এই যে ২৪ এর যে আন্দোলনটা হয়েছিল এর মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং পরবর্তীতে যে বাংলাদেশের সরকারের মিলিটারি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সিভিল প্রশাসন প্রতিটা জায়গার মধ্যে তারা তাদের নিজস্ব লোক ভারত এবং আওয়ামী লীগ ঢুকিয়ে রেখেছে। যার ফলে প্রতিটা জায়গাতেই আমরা বাধা দেখেছি এবং এই বাধাগুলো বর্তমানেও প্রচলিত আছে এবং চলমান আছে। আমি স্ট্রংলি এটা বলব যে আমরা রিসেন্টলি দেখেছি যে বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা চুক্তি করেছে যেটা হচ্ছে মেইনলি বলতেছে মানব পাচার, মাদক এই রিলেটেড বাট এটার এক্সটেনশন সম্ভবত আরো বেশি যেটা পাবলিকলি আসে নাই বাট কিছু জায়গা থেকে ইনফরমেশন গুলো আসছে। এট দ্য সেম টাইম আমরা দেখলাম যে তিস্তা চুক্তি চায়নার সাথে হচ্ছে। দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন। আমার কাছে এখানে আমি বলব যে আমি আমি কাঁটাতারের জিনিসটাতে পরবর্তীতে আসতেছি। সেটা হচ্ছে একটা ওল্ড রেড ইন্ডিয়ান সেইং আছে। একজন দাদা তার নাতিকে বলতেছে যে, "তোমার ভিতরে ২ টা উলফ মানে নেকড়ে বাস করে। একটা হচ্ছে রাগ, ভয়, মিথ্যা। আরেকটা উলফ হচ্ছে শান্তি, সত্য, শান্তি, সত্য মানে যত ভালো কোয়ালিটি গুলো আছে এই জিনিসগুলা। কয় এখন আমি বড় হয়ে তাহলে কোনটাকে করব? কয় তুমি যেটাকে ফিট করবা। তুমি যদি ভয়কে, তুমি যদি মিথ্যাকে ফিট করো এইটাই গ্রো করবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমান বিএনপি সরকার অ্যাকচুয়ালি ওর ভিতরে ২ টা উলফ আছে। একটা উলফ হচ্ছে ভারতপ্রেমী উলফ, আরেকটা হচ্ছে বাংলাদেশ প্রেমী উলফ। যখনই আমরা দেখি যে ভারতপ্রেমী উলফটা কাজ করতেছে তখনই আমরা আ আমাদের শিলং সালাউদ্দিন সাহেবকে সামনে চলে আসতে দেখি, আমির খসরু মাহমুদকে সামনে চলে আসতে দেখি এবং যতগুলো ভারত বান্ধব কথাবার্তা আছে সবগুলো উনাদের মুখ থেকে তখন বের হয়। আর এট দ্য সেম টাইম যখনই আমরা দেখি যে বাংলাদেশপন্থী যারা আছে তখন আমরা দেখি যে আ আ বাংলাদেশ এই যে যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে, হেফাজতের বিচার হবে বা বাংলাদেশের যে বাংলাদেশের যে যেটা এখন সবচেয়ে বেশি জরুরি ঐক্যের ডাক। আমাদের প্রধানমন্ত্রীকে দেখতেছি যখন ঐক্যের ডাক দিচ্ছেন। বাট এই ভারসাম্যটা আমরা কখন স্থির হবে আমি বুঝতেছি না। এবং বর্তমানে যে আমরা যখন নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশে আসাটা উনার একার উপর নির্ভর করে না। তখন এবং তখনকার আমলে যে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচারণা করেছে তাতে আমাদের বিশ্বাস করতে এবং অন্যান্য অন গ্রাউন্ড দেখে জিনিসপত্র আ অন গ্রাউন্ড বিভিন্ন অ্যাটিটিউড দেখে আমি কনফার্ম হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং আমি নিজে আ প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা মানে তখন তো উনি প্রধানমন্ত্রী ছিলেন না। বলেছি যে বিডিআর হত্যাকাণ্ডের যখন কবর জিয়ারত করবেন দয়া করে ওখানে গিয়ে এটার বিচার হবে এই কথাটা বলবেন। হেফাজতের কথা একটা কথাও বলে নাই। কারণ এগুলো হচ্ছে ভারত বান্ধব। তখন ভারত চেয়েছে সম্ভবত বিএনপিকে কন্ট্রোল করার জন্য। বাট গুড নিউজ ইস
এখন আমরা দেখতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় বলয় থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে। এই যে ভারতীয় বলয় থেকে চেষ্টা করার কতগুলো এই যে ঐক্যের ডাক দিয়েছেন, আমাদের যে সংসদের শেষ অধিবেশনে যে উনি ভাষণটা দিয়েছেন, আমার কাছে ভালো লেগেছে, উনি ঐক্যের ডাক দিয়েছেন। বাট এর আগে কিন্তু উনি শুধু এই যে গুপ্ত সুপ্ত এই সমস্ত ফালতু কথা বলেছেন এবং রাজনৈতিক রেটরিক যেটা আছে অন্যান্য ইয়াকে রেটরিক চালিয়েছেন, যে রেটরিকটা বাংলাদেশের জনগণ চায় না, আমি চাই না। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত এই ভারতীয় বলয়টা দুর্বল হয়ে উনি ইন্ডিপেন্ডেন্টলি বা বাংলাদেশি পন্থীদের প্রভাবে উনি কাজ করতেছেন, এবং এইটার কারণেই এই যে শুভেন্দু অধিকারী যে সমস্ত রেটরিক বলতেছে বাংলাদেশ সরকারের উপরে একটা থ্রেট দেওয়ার জন্য। সীমান্তে কাঁটাতারের বেড়া এটা আগেও ছিল, ফেলানির লাশ ঝুলেছিল, এবং যদি তারা অ্যাকচুয়ালি যদি তারা এই যে ইমরান স্যার যেটা বললেন যে 150 ফিট দূরে, আমিও বিজেপিতে চাকরি করেছি, আমি করেছি খুব কম, জাস্ট 1 বছরের কম, 11.5 মাসের মতো করেছি। তারপরে যেটা দেখেছি 150 ফিটের মধ্যে তারা করতে পারবে না। এখন তার দেশের মধ্যে যদি 150 ফিটের পরে যদি তাদের ইয়ার মধ্যে যদি তারা করে, এটাতে শুধু যে আমাদের মানে সমস্যা হবে তা না, তাদের নাগরিকদের সমস্যা হবে। আমাদের যেরকম বাংলাদেশের বাসা পুকুর পড়ে গেছে, ওদিকে বেডরুম পড়ে গেছে, এটা এটা আমি হিলি বর্ডারে আমি এই জিনিসটা দেখি, খুব ক্লোজলি দেখেছি। এবং সেম জিনিস ভারতের আছে। ভারতের চাষি কিন্তু তার জমি এই কাঁটাতারের বেড়া বা বাংলাদেশের সীমানার মধ্যে তাদের জমি আছে, তারা চাষ করতে আসে। সো এটা দুই দিকের মানুষের জন্য এটা সমস্যা হবে। প্লাস আমাদের যে চোরাচালানি যেটা হয়, গরু চোরাচালানি থেকে শুরু করে অন্যান্য জিনিস, কাপড়, এটাতে কিন্তু তারা লাভবান, আমরা লাভবান না। আমাদের অর্থনীতির উপরে প্রেসার পড়ে এই জিনিসগুলো আসলে তারা ট্যাক্স ছাড়া ঢুকে যাচ্ছে। কিন্তু ওরা কিন্তু তাদের গরুটা হচ্ছে ওদের মা, সেই মাকে ওরা বিক্রি করে দিতেছে আমাদের কাছে। যেহেতু আমরা গরু খাই, তারা গরু খায় না। সো এটা কিন্তু তারা লাভবান হচ্ছে। এটা বললে হবে না তারা তারা বলতেছে যে গরু তাদের মা। কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ দেখেন, সম্ভবত প্রথম ৩ টা বিফ এক্সপোর্টিং কান্ট্রির মধ্যে ভারতের নাম আছে। কেমনে? তো এটা না তোমাদের মা? সো তারা, ভারত সরকার কখনোই কোনো তাদের নীতি নৈতিকতা দেখে না। তারা দেখে হচ্ছে তাদের লাভ। তাদের লাভ হলে তারা মাকে বিক্রি করে দেয়। গরুকে মা মানে কিন্তু মায়ের মাংস বিক্রি করে দেয় বিদেশে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই কাঁটাতারের বেড়া আসলে অ্যাকচুয়ালি ২ ধরনের সমস্যা ২ দেশেরই সমস্যা হবে। ২ দেশেরই হবে। আমাদের দেশের জনগণের যেরকম হবে ওদেরও তেমন হবে। কিন্তু যে জিনিসটা আমাদের উচিত, এই যে তারা বলতেছে যে তারা এখন একটা কাঁটাতারে বেড়া দিবে। আমার মনে হয় বর্তমান এই যে নতুন যে বিএনপি সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য এটা বলতেছে। বাট এটা বাস্তবায়ন করতে, করতে দেখবেন যদি বাংলাদেশের সাথে সিচুয়েশনটা ভালো হয়, ভিন্ন বয়ানে তারা চলে যাবে। আর যদি বাংলাদেশ ইকুয়ালি প্রেশার দেওয়াটা দিয়ে সাস্টেইন করা যায়, এটার প্রমাণ হচ্ছে আমরা নেপালের দিকে যদি তাকাই। বালেন্দ্র শাহ কিন্তু বলে দিয়েছে যে কোন সচিবের সাথে সে কথা বলবে না। এই যে মান সম্মান রেখে যে কথা বলতেছে, আমি মনে করি যে বাংলাদেশের ডিপ্লোম্যাট প্লাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ২ টা দলের মধ্যে আছে, বিএনপি বা আওয়ামী লীগ সবার মধ্যে আছে, ইন্ডিয়ান হেজিমনি যেটা আছে, এদেরকে কন্টিনিউয়াস বলতে থাকে যে তোমরা আমাদের সাথে হার্ড লাইনে গেলে একটা ফাইনালি তোমরা লাভবান হবে না। দিস ইজ রং, এবং নেপাল এটা প্রমাণ করতে যাচ্ছে। সো আমি মনে করি যে আমাদের উচিত, এই যে তিস্তা চুক্তিটা হয়েছে, এটা ভারতের এগেনস্টে যাচ্ছে। তারপরে এই যে সীমান্ত হত্যা, এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে যতগুলা বাংলাদেশে মানে বাংলাদেশ ভারত বর্ডারের মতো অন্য কোনো হোস্টাইল কি আছে, গাজা ইসরায়েল বর্ডার আছে হোস্টাইল, এখানে গুলি করে দেয়, ওইটার হিসাব কিতাব আলাদা। ২ কোরিয়ার মধ্যে বর্ডারের মধ্যে দেখেন, হিসাব নিয়ে দেখেন, এত লোকজন মারা যায় না। আমেরিকা আর মেক্সিকান বর্ডারের মধ্যে গুলি হয় না, ওখানে যদি গুলি হয়ও তারা আইনের আওতায় আসে। আমাদের ফেলানিকে যে গুলি করে মেরে ফেললো, এটার কি ওই দেশের যে সার্জেন্টের নামটা ভুলে গেলাম, তার কি হয়েছে, তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছে। ভারতের আইন অনুযায়ী তাদের দেশে যদি কেউ প্রবেশ করে অবৈধভাবে, তার সর্বোচ্চ সাজা হচ্ছে ৫ বছর। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউএন এর একটা চার্টার আছে যে যদি কেউ অ্যাটাক না হয়, তার কাছে যদি কোনো অস্ত্র না থাকে, তাহলে তাকে গুলি করা যাবে না। এবং সে তো কোনো হোস্টাইলিটি ক্রিয়া করতেছে না। বিএসএফ এর কাছে যেখানে অত্যাধুনিক অস্ত্র আছে করতেছে না। আমরা যদি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে যতগুলা ইনসিডেন্ট আছে এগুলো অবশ্যই মানবাধিকার যারা আছেন ডিল করে, তারা ওয়েল ডকুমেন্টেড হইছে। সবসময় দাবি করে যে বিএসএফ যে তারা নাকি যারা চোরাচালান বা অন্যান্য সময় যারা আছে তারা নাকি দা ব্যবহার করে, বিভিন্ন লেথাল অস্ত্র ব্যবহার করে। কিন্তু
এই জিনিসগুলো যদি ওয়েল ডকুমেন্টেড করে আমরা যদি একটা আন্তর্জাতিক আদালতে যাই, আমি জানি না এখন পর্যন্ত কোন সরকার এখন পর্যন্ত যায় নাই, বিএনপি সরকার এখন পর্যন্ত যায় নাই। আমি মনে করি যে প্রফেসর ইউনূসের যে সরকারটা ছিল, আমি মনে করি তারাই সবচেয়ে এখন পর্যন্ত এফেক্টিভলি ইন্ডিয়ার সাথে ডিল করতে পেরেছে। এই কারণেই তারা চাচ্ছে তাড়াতাড়ি করে এই সরকারকে দিয়ে নির্বাচন দিয়ে যাতে একটা সরকার আসে যাদেরকে তারা কন্ট্রোল করতে পারবে। সো আমি মনে করি বাংলাদেশ সরকার, বিএনপি ঠিক। সরকারের এখন উচিত হবে এই জিনিসগুলোকে আন্তর্জাতিক নেওয়ার প্রসেস শুরু করা। এইটাই হবে তাদের জন্য একটা থ্রেট। এবং বর্তমানে ভারতের যে সিচুয়েশন বা প্রতিটা আন্তর্জাতিক যে যতগুলা তাদের সাথে আন্তর্জাতিক সীমানা আছে, প্রতিটা দেশের সাথে তার খারাপ সম্পর্ক, ইনক্লুডিং লাস্ট আওয়ামী লীগের সময় একমাত্র বাংলাদেশ ছিল, ওইটাও শেষ। সো এই মুহূর্তে যদি আমরা আন্তর্জাতিক আদালতে এই বর্ডার কিলিং নিয়ে যাই, উই ক্যান মেক এ ভেরি গুড কেস, এবং ইন্ডিয়ানরা ওইটা ভালো মতো জানে। সো আমাদের উচিত যে হুম, নেপাল যে জিনিসটা করতেছে, যে তাদের থ্রেটের এগেনস্টে তারা তাদের যে আন্তর্জাতিক আইন অনুযায়ী দুইটা দেশের সম্মান সেম। সো ভারত মনে করে তাদের সম্মান বেশি, সো আমাদেরকে তারা ইয়া করতে পারবে, ডাউনগ্রেড করতে পারবে। বিকজ আমাদের নেতৃত্ব, এই যে আমাদের যে নেতৃত্বটা সবসময় আমাদের নেতৃত্বটাকে সে কন্ট্রোল করতে পারে। সো আমি মনে করি যে বাংলাদেশের এখন সরকার অ্যাকচুয়ালি, আমি বলবো তারেক রহমান এই ভারতীয় ইয়ার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছে, কিন্তু তার ভিতরে একটা বড় অংশ হয়তো আটকায় রাখবে। বাট আমি মনে করি ভারতের এগেনস্টে ঠিক। এই বর্ডার কিলিংটা বন্ধের জন্য আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়াটা সেম হবে। এবং এট দ্য সেম টাইম আমি একটা অ্যাডভান্স বলে রাখি যে যদি ভারতে এখন আমরা মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এটা আমরা দেখতেছি, এবং এইটা হচ্ছে ইসরায়েলি ট্যাকটিক্স। ইসরায়েলের সাথে ওদের ভালো সম্পর্ক, তারা ইন্টেলিজেন্স এবং পলিসি আদান প্রদান করে কিভাবে তারা মুসলমানদেরকে চাপায় রাখতে পারবে। এই যে মনে করেন যে তারা ইসরায়েল রাষ্ট্রটাই তৈরি করছে এইভাবে। যখন ব্রিটিশরা চলে যাওয়ার আগে তারা কয়েকটা ইসরায়েলের কয়েকটা মানে তখনকার প্যালেস্টাইনি কয়েকটা গ্রামের মধ্যে ইরগুন, ওদের যে মানে এদেরকে টেরোরিস্ট আখ্যা দিয়েছিল, যেটার নেতা ছিল হচ্ছে মোনাহেম বেগিন। তারা একটা গ্রাম ধরে নারী শিশু সহ জ্বালাই দিচ্ছে, এবং পরবর্তীতে তাদের টেরর তৈরি করছে যাতে তারা ভেঙে চলে যায়। এইটা করতেছে যাতে ওদের মুসলমানরা এসে বাংলাদেশে চলে আসে। বাট আমি মনে করি যে হুম, আমরা যেরকম মুসলমান মুসলমান ভাই ভাই, এখানে এই থিওরি দেওয়ার কোনো মানে নাই। আমরা 10 থেকে 20 লক্ষ রোহিঙ্গা আমরা অ্যাবজর্ব করেছি। এখন যদি ভারত যদি তাদেরকে এভাবে পুশিন বা করে, আমাদের হার্ড লাইনে যেতে হবে। এবং যদি তখন ইয়াতে যদি ওই ভারতীয় ফেলানিরা যদি থাকে, আমাদেরকে শুট ডাউন করতে হবে। কারণ ইন্ডিয়া একমাত্র জানে হচ্ছে শক্তি। শক্তির আওয়াজ ছাড়া, মানে শক্তির মানে ভাষা ছাড়া তারা কোনো কিছু বুঝে না।